নিশাত অন্ধকারে হাতড়ে হাতড়ে দরজার ছিটকিনি লাগালো। দরজার পিঠে দাঁড়িয়ে রইল দীর্ঘ সময়। বাবু ঘুম ভেঙে কাঁদতে শুরু করেছে। মার কাছে যাব, মার কাছে যাব। রেহানা তাকে সামলাবার চেষ্টা করছেন। নিশাত শুনলো মা বলছে, কেন যে মরতে এখানে এলাম। নিশাতের চোখ জ্বালা করছে। আজকাল তার চোখে আর জল আসে না, চোখ জ্বালা করে। মা একটু আগে যা বলে গেলেন সেটা কি ঠিক? মা কি ইঙ্গিত করতে চেষ্টা করেছেন না যে এখন যা করছে তা করার কোনো অধিকার নেই? মা একটা মোটা দাগের ইঙ্গিত করেছেন, স্থূল ধরনের কথা বলেছেন। সবার স্বভাব একরকম নয়। সব মেয়েরাই তাদের স্বামীকে নিয়ে আহ্লাদ করে না। কেউ কেউ গম্ভীর স্বভাবের থাকে, সহজে উচ্ছ্বসিত হয় না। তাছাড়া কবিরের মধ্যে কি সত্যি সত্যি উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু ছিল? সে ছেলে ভালো, এতে কোনো সন্দেহ নেই। আমাদের ছেলে হইচই করতো, প্রচুর মিথ্যে কথা বলতো, টিভির প্রতিটি বাংলা সিনেমা গভীর আগ্রহ নিয়ে দেখতো এবং শেষ হওয়া মাত্র বলতো, শালা সময়টাই মাটি। আগে জানলে কি বসে থাকতো? কবির এমন একটি ছেলে ছিল যে পৃথিবীর যে কোনো মেয়েকে বিয়ে করেই সুখী হতো। এই সব ছেলেদের সুখী হওয়ার ক্ষমতা অসাধারণ। এরা হয় সুখী স্বামী, সুখী বাবা এবং বুড়ো বয়সে একজন সুখী দাদা। সূক্ষ্ম রুচির মানুষ এত সহজে সুখী হয় না। সংসারের দুঃখ হবার মতো সংসারে সুখী হওয়ার মতো উপকরণ ছড়ানো নেই। বাবা খুব কাঁদছে। নিশাত দরজা খুলে বের হলো। হ্যাজাক লাইটটি বারান্দায় এনে রাখা হয়েছে। জামিল বাবুকে কোলে নিয়ে বারান্দার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটছে। জামিল ভাই, ওকে আমার কাছে দিন। জামিল ইশারায় তাকে কথা বলতে নিষেধ করলো। বাবুর ঘুমিয়ে পড়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। মায়ের কথা শুনে জেগে উঠতে পারে। নিশাত অপেক্ষা করতে লাগলো। আচ্ছা, কবির বেঁচে থাকলে কি এরকম করতো? ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে এসে ঘুম পাড়াতো? এটি কখনো জানা হবে না, কিন্তু সবাই বলবে বেঁচে থাকলে কত আদরই না করতো ছেলেকে। মৃত মানুষদের সম্পর্কে মানুষ সবসময় ভালো কথা বলে, ভালো কথা বলতেও হয়। মৃত মানুষ অনেক সুবিধা ভোগ করে। সবার বয়স বাড়ে, কিন্তু মৃত মানুষদের বয়স কখনো বাড়ে না। নিশাত একসময় বুড়ো হয়ে যাবে, কিন্তু কবিরের বয়স 27 বছরেই থেমে থাকবে। তার কোনোদিন চুলে পাক ধরবে না, চোখের দৃষ্টি ক্ষীণ হবে না, কোনো মানে হয় না। নিশাত বাবু ঘুমিয়ে পড়েছে, কোথায় রাখবে? মার কাছে দিয়ে আসুন। জামিল হাঁটছে কেমন ক্লান্ত ভঙ্গিতে, হাঁটার ভঙ্গিটাও কেমন চেনা চেনা। কবির কি এমন করেই হাঁটতো? এখন তার অনেক কিছুই মনে পড়ে না, স্মৃতির ঝাপসা হয়ে আসছে। একদিন হয়তো কিছুই মনে থাকবে না। নিশাত, ওকে শুইয়ে দিয়ে এসেছি। থ্যাঙ্কস। তোমার জ্বর কেমন? আমার জ্বরের খবর মনে হচ্ছে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। জামিল তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে, মৃদু স্বরে বলল, বেড়াতে এসে অসুখে পড়াটা খুব খারাপ। আমি বেড়াতে টেড়াতে আসিনি, সবাই এসেছে, বাধ্য হয়ে আমিও এসেছি। জামিল হালকা স্বরে বলল, অবস্থা এরকম ভাবে জানলে আমি তো তোমাদের সঙ্গে জুটতাম না। জুটেছেন কেন? আপনাকে তো কেউ সাদাসাদি করেনি, নাকি করেছে? না, করেনি, আমি নিজে থেকেই এসেছি। কেন এসেছেন? নিশা, তোমার শরীর ভালো না, যাও শুয়ে থাকো। না, আপনি আমাকে বলুন কেন এসেছেন। ইউ গট টু টেল মি দ্যাট। জামিল একটা সিগারেট ধরলো। সে লক্ষ্য করল নিশাত অল্প অল্প কাঁপছে। জামিল ভাই, আমি আপনাকে আগে পছন্দ করিনি, এখনো করি না। আমার মনে হয় সেটা আপনি জানেন না। নিশাত, যাও ঘুমাতে যাও। ওসমান সাহেব অবাক হয়ে উঠে এলেন। আয় নিশাত, কি হয়েছে? কিছু হয়নি বাবা। জামিলকে কি বলছিলি? কিছু বলছিলাম না। নিশাত ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। ওসমান সাহেব বললেন, জামিল ও চেঁচামেচি করছিল কেন? জানি না চাচা। আপনি এখনো বারান্দায় বসে আছেন কেন? ঠান্ডা লাগবে তো। ঠান্ডা অলরেডি লেগে গেছে, কিন্তু অন্ধকারে বসে থাকতে ভালোই লাগছে। জামিল, তুমি একটা কাজ করো তো, দেখো আলিমকে কোথাও পাওয়া যায় কিনা। আর শোনো, এই হ্যাজাকটা এখান থেকে সরাবার ব্যবস্থা করো। চোখে আলো লাগছে। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তো? হয়েছে। সাব্বির কোথায়? ওকে এখানে আসার পর একবারও দেখিনি, উনি ঘুমিয়ে পড়েছেন। আলিম ওসমান সাহেবের সামনে তার প্রিয় গ্লাসটি রাখলো। লম্বা গ্লাস, জার্মান ক্রিস্টালের অপূর্ব গ্লাস। এই গ্লাস ছাড়া অন্য কিছুতেই তিনি তৃপ্তি পান না। ওসমান সাহেব স্পষ্ট একটা সুখের নিঃশ্বাস ফেললেন। আলিম মনে করে এনেছে। আলিম দ্বিতীয়বার একটা বড় বাটিতে এক গাদা বরফ নিয়ে এলো। আরে, তুই বরফ পেলি কোথায়? আসার সময় নেত্রকোনা থেকে 20 সের বরফ কিনলাম। বলিস কি, গলা নেই? কাঠের গুঁড়া দিয়া চারদিকে ঠাই কানছি, তবু বলছে এখন আছে অল্প। আলিম খুব সাবধানে
হোয়াইট হর্সের বোতল খুলে হুইস্কি ঢাললো। ওসমান সাহেব প্যাগ সাধারণত প্যাগের চেয়ে একটু বড়। আলিম মাপটা জানে, তবু অন্ধকারে কিছু বেশি পড়লো। অন্য সময় হলে ধমক দিতেন, আজ কিছুই বললেন না। বরফের ব্যাপারটা তাকে অভিভূত করেছে। তোর দাঁতের ব্যথার কি অবস্থা? ব্যথা আছে। রেহানার কাছ থেকে 3টা অ্যাসপিরিন খা, ব্যথা কমে যাবে। আলিম কথা বলল না। ওসমান সাহেব দরাজ গলায় বললেন, তোর এখানে থাকার দরকার নেই, যা শুয়ে পড়। স্যার, আপনি ঘরে বসেন, বাইরে ঠান্ডা। বাইরেই ভালো। শোন আলিম, 2টো পানির বোতল আর কিছু বরফ দিয়ে যাস। আচ্ছা। আলিম চলে যেতে বিদ্যুতের মতো ওসমান সাহেব দিলুর ধাঁধার রহস্য ভেদ করে ফেললেন। অত্যন্ত সহজ উত্তর, বরফ। 10 পানিকে জমিয়ে বরফ করতে হবে, তারপর সেই বরফের টুকরো হাতে করে নিয়ে যেতে হবে এক ঘর থেকে অন্য ঘরে। ওসমান সাহেব গভীর আনন্দ বোধ করলেন। নীলগঞ্জ ডাক বাংলোটি তার কাছে হঠাৎ করে বড় প্রিয় হয়ে গেল। যেন তিনি জীবনের সবচেয়ে বড় পাওয়াটি এই ডাক বাংলো এসে পেয়েছেন, যেন আর কিছুই তার পাওয়ার নেই। জীবনের সমস্ত স্বাদ পূর্ণ হয়ে গেছে। বাবা, দিলু একটি কম্বল গায়ে জড়িয়ে উঠে এসেছে। শীতে কাঁপছে অল্প অল্প। কি রে দিলু, তুমি এখানে বসে কি করছো? কিছু করছি না, বসে আছি। আমার ঘুম আসছে না বাবা, তোমার সঙ্গে একটু বসি। বস। বিস্কি খাচ্ছ? হুইস্কি খাচ্ছ না? মা জানলে খুব রাগ করবে। ওসমান সাহেব এক হাতে মেয়ের পিঠের উপর রাখলেন। দিলু হালকা স্বরে বলল, বাবা, চা চামচ দিয়ে 1 চামচ খেয়ে দেখি, আমার খুব খেতে ইচ্ছে করছে। ওসমান সাহেব একবার ভাবলেন, একটা চা চামচ নিয়ে আয়, এটা বলতে, কিন্তু বলতে পারলেন না। দিলু বলল, তোমার শীত করছে না? করছে। মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, সবাই ঘুমোচ্ছে, শুধু আমরা দুজন জেগে আছি। জায়গাটা কেমন লাগছে? ভালো। পুকুরটা দেখেছিস? হুম। বিরাট পুকুর, তাই না? এরকম একটা বাড়ি আমাদের থাকলে খুব ভালো হতো, তাই না বাবা? পিছনে একটা বিরাট পুকুর থাকবে, সামনে থাকবে প্রকাণ্ড সব রেন্টি গাছ। এগুলো রেন্টি গাছ নাকি? কে বলেছেন? জামিল ভাই বলেছেন। দিলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো, তারপর খুব হালকা গলায় বলল, আপা আমার সঙ্গে আজ খুব খারাপ ব্যবহার করেছে। আমরা সবাই কখনো না কখনো খারাপ ব্যবহার করি। কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার খুব কষ্ট হয়। আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। করি। তুমি বলো। ঘুমোতে যা দিলু। দিলু উঠে গেল। ওসমান সাহেব হঠাৎ মনে পড়লো ওসমান সাহেবের যে, আরে তাই তো, ধাঁধার উত্তরটা জানেন, এটাকে দিলুকে বলাই হলো না। উঠে গিয়ে ডাকবেন নাকি? কিন্তু তার উঠতে ইচ্ছে হচ্ছে না। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। গাছে নাকি পোকা জ্বলছে নিভছে। গাছের জন্য কি পোকা জ্বলছে নিভছে। শীতল উত্তরি হাওয়া। ওসমান সাহেব চতুর্থ পেগটি ঢাললেন, অনেক বেশি পড়ে গেল। অন্ধকারে অনুমান ঠিক হয়নি। দিলু ঘুমিয়েছে নিশাতের সঙ্গে। প্রকাণ্ড একটা খাট, খাটের নিচে আলো কমিয়ে হারিকেন রাখা। ঘরময় আবছা অন্ধকার। পায়ের দিকে জানালার একটা কাঁচ ভাঙা, সেই ভাঙা কাঁচ দিয়ে শীতের হাওয়া ঘরে ঢুকছে। 2টি কম্বল আছে, তবু শীত মানছে না। দিলু নিষাদের দিকে আরেকটু সরে গেল। নিষাদ শীতল স্বরে বলল, গায়ের উপর এসে পড়ছিস কেন দিলু? সরে শো। এত ঘেঁষে ঘেঁষে আমার ভালো লাগে না। দিলু অনেকখানি সরে গেল। পাশের ঘরে বাবু কাঁদছে। বিড়বিড় করে কি যেন সব বলছে, বোঝা যাচ্ছে না। দিলু বলল, আপা, বাবু কাঁদছে। কাঁদছে কাঁদুক, ওকে এখানে নিয়ে এসো না, অনেক জায়গা তো আছে। ভ্যান ভ্যান করিস না, চুপ করে থাক। দিলুর চোখ ভিজে উঠল। এমন বাজে করে কি ওরা কথা বলছে আপা? কি করেছে সে? কিছুই তো করেনি, শুধু বলেছে বাবু কাঁদছে। এটা বলা কি তার দোষের? দিলু কম্বলের ভিতর মাথা ঢুকিয়ে ফেললো। সেখানে গাঢ় অন্ধকার। বাবু কান্নার শব্দও সেখানে যাচ্ছে না। অন্ধকার দিলুর ভালো লাগে না। অন্ধকারে তার মৃত্যুর কথা মনে হয়। দাদিজান মারা যাওয়ার সময় থেকে তার এরকমটা হয়েছে। দাদিজান মারা গিয়েছিল রাত 9টায়। সবাই যখন কান্নাকাটি করছে, তখন হঠাৎ করে কারেন্ট চলে গেল। কি ভয়াবহ অবস্থা! সবাই কান্না থামিয়ে মোমবাতি টোমবাতি বলে চেঁচামেচি শুরু করলো। দিলু বসেছিল সোফায়। হঠাৎ তার মনে হলো দাদিজান যেন উঠে আসছেন তার দিকে। কি অবস্থা! ভাগ্যিস বাবা তখন লাইটার জ্বালিয়ে দিলুর পাশে এসে বসেছিল। নিশাত মৃদু স্বরে ডাকলো, দিলু ঘুমিয়ে পড়েছিস? দিলু জবাব দিল না। নিশাত কম্বলের ভিতরে হাত ঢুকিয়ে দিলুকে কাছে টানলো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা।
এত অভিমানী হয়েছে কেন? নিশাতের দিকে ডেকে দিলুর ইচ্ছে করলো খানিকক্ষণ তার সাথে গল্পগুজব করবে। সে আবার ডাকলো, আয় দিলু, আয় পাগলি। দিলুর ঘুম ভাঙলো না। নিশাত ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো, আর ঠিক তখনই জামিলের হাসির শব্দ শোনা গেল। কি আশ্চর্য! অবিকল কবিরের মতো করে ঘর কাঁপিয়ে হাসছে। জামিল ভাই তো এরকম করে হাসেন না। তার সবকিছুই মাপা, এবং এবং কোনো কিছুর সঙ্গে কবিরের কোনো মিল নেই। তবু আজ এরকম মিল পাওয়া গেল কেন? নাকি সব মানুষের মধ্যেই অদৃশ্য কোনো মিল আছে? রাত বাড়ছে, বাবু কাঁদছে না। চারিদিকে শুনশান নীরবতা। নিশাদ হাত বাড়িয়ে দিলুকে কাছে টানলো। দিলু ঘুমের মধ্যেই কাঁদছে। কোনো মিষ্টির স্বপ্ন দেখছে হয়তো। কতদিন হয়ে গেল নিশাদ কোনো মিষ্টির স্বপ্ন দেখে না। নিশাদ খুব ভোরে জেগে উঠল। তখনও অন্ধকার কাটেনি। পূবের আকাশ লাল হতে শুরু করেছে। ঘন কুয়াশা চারদিকে। নিশাদ দরজা খুলে বেরিয়ে এলো। মাথার যন্ত্রণা আর নেই। শরীর ঝরঝরে লাগছে। প্রচন্ড খিদে। এত ভোরে নিশ্চয়ই আর কেউ জাগেনি। নিশাদ টুথব্রাশ হাতে নিয়ে বারান্দায় হাঁটতে লাগলো। এত সুন্দর বাড়ি রাতে ঠিক বোঝা যায়নি। নিশাদ হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে চলে গেল। প্রকাণ্ড পুকুরটি চোখে পড়ল তখন। কুয়াশার জন্য পুকুরটি পুরোপুরি দেখা যাচ্ছে না। মনে হয় বিশাল সমুদ্র। পানি দেখলে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। নিশাদ এগিয়ে গেল। এই ভোরেও পাতলা একটা উইন্ডো ব্রেকার পরে বাঁধানো ঘাটে বসে আছে সাব্বির। তার পাশে একটা স্ট্যান্ড ক্যামেরা বসানো। নিশাদ বলল, এত ভোরে ক্যামেরায় কার ছবি তুলছেন? কুয়াশার ছবি। আপনার জ্বর সেরেছে? হ্যাঁ। নিশাদ সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত নামলো। হাত বাড়িয়ে পানিতে আঙুল ডুবালো। তার ধারণা ছিল পানি বরফ শীতল হবে, কিন্তু তেমন ঠান্ডা নয়। আপনি যেমন বসে আছেন ঠিক তেমন ভাবেই বসে থাকুন। আমি আপনার একটা ছবি তুলব। অনুমতি প্রার্থনা নয়, যেন আদেশ। নিশাদ বলল, মুখে টুথব্রাশ ঝুলতে থাকবে? হ্যাঁ, থাকুক। আপনি হাত দিয়ে পানি স্পর্শ করছেন, এটাই আমার ছবির থিম। সাব্বির ক্যামেরা হাতে কয়েক ধাপ নেমে এলো। নিশাতের কি রাগ করা উচিত কিনা, কিংবা না বলা উচিত, এভাবে আমি ছবি তুলবো না। কিন্তু নিশাত রাগ করতে পারছে না। কেন পারছে না সেও এক রহস্য। সাব্বির বলল, আজ ঘুম ভাঙার পর থেকেই মনে হচ্ছে ছবির জন্য একটা ভালো কম্পোজিশন পাবো। আপনি ছবি ছাড়া আর কিছু ভাবতে পারেন না? ভাবতে পারি হয়তো, কিন্তু ছবির কথা ভাবতেই ভালো লাগে। নিশাত হাসতে হাসতে বলল, আপনার মাথার মধ্যে শুধু কম্পোজিশন ঘুরে, তাই না? সাব্বির তার জবাব দিল না। ক্রমাগত ছবি তুলতে লাগলো। পানিতে হাত ডুবিয়ে বসে রইল নিশাত। সে একটা ব্যাপার লক্ষ্য করলো, সাব্বির অন্য ফটোগ্রাফারদের মতো নয়। অন্য ফটোগ্রাফাররা বলতো, একটু বাঁ দিকে ফিরুন, একটু হাসুন, মাথাটা একটু উপরে তুলুন, শাড়ির আঁচলটা টেনে দিন। সাব্বির কিছুই বললেন না, শুধু ছবি তুলল। নিশাত হাসতে হাসতে বলল, এত ছবি তুলছেন, একটা তো ভালো হবেই, তাই না? সব সময় হয় না। 36টা ছবির মধ্যে একটি ছবি ভালো হয়। সে একজন বড় ফটোগ্রাফার। আপনি একজন বড় ফটোগ্রাফার? হ্যাঁ। নিশাত লক্ষ্য করলো সে হ্যাঁ বলছে খুব জোরের সঙ্গে, যেন সে মনে প্রাণে কথাটা বিশ্বাস করে। সাব্বির বলল, যে ছবিটি আমি আমার প্রথম নাম করি তার কথা শুনতে চান? বলুন। ছবিটির নাম সরলতা, ইনোসেন্স। ছবির সাব্বির সহজভাবে নিশাতের পাশে বসলো, যেন দীর্ঘদিনের পরিচিত কেউ পাশে বসেছে। তখন আমি থাকি নর্থ ডাকোটায়। একবার রোজভেল্ট ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছি। একা একা গভীর বনে ঢুকে পড়লাম। সেখানে দেখলাম ছোট্ট একটা জলা জায়গা। চারিদিকে বড় বড় সব উইলি গাছের ছায়া পানিতে পড়েছে। অপূর্ব পরিবেশ। এবং সেই অপূর্ব পরিবেশে অল্প বয়সী একটি মেয়ে লাঞ্চ বক্স হাতে নিয়ে বসে আছে। ওর বন্ধুটি বোধহয় কাছেই কোথাও গেছে। আমি মেয়েটিকে বললাম, তোমার একটু ছবি তুলতে চাই। সে সঙ্গে সঙ্গে রাজি হলো। আমি বললাম, তুমি কি ঘুমিয়ে পড়বার মতো একটু ভঙ্গি করতে পারবে? সে হাত পা ছুঁড়ে শুয়ে পড়লো। অসংখ্য ছবি তুললাম, কিন্তু মনে হলো কোন একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, ছবিটি অসম্পূর্ণ। ঠিক তখনই একটি বুনো প্রজাপতি এসে বসলো লাঞ্চ বক্সের উপর। তৈরি হয়ে গেল ছবি, বিখ্যাত ছবি।
বুনো প্রজাপতি আবার কি? সব প্রজাপতি তো বুনো, পোষা প্রজাপতি আবার আছে নাকি? ওই প্রজাপতির পাখায় কোনো রং ছিল না, সাদা কালো দাগ, কাজেই বুনো প্রজাপতি বলেছি। আপনি কি ওই ছবিটি দেখতে চান? আমার কাছে আছে। আছে আপনার কাছে? হ্যাঁ, বসুন আপনি, আমি নিয়ে আসছি। সাব্বির সিঁড়ি বেয়ে উঠে গেল। সাব্বিরকে নিশাত কি আগে ভালো করে কখনো লক্ষ্য করেনি? বেশ লাগছে একে, মনে হচ্ছে এর মধ্যে ভার নেই, শুধু কথাবার্তা নয়, চোখের দৃষ্টিও বেশ স্বচ্ছ, মেয়েদের মতো বড় বড় চোখ। অবশ্য কথাটা সঠিক না, সব মেয়েদের চোখ বড় হয় না, বরং বলা উচিত মেয়েলি চোখ। পুরুষ মানুষের এত বড় বড় চোখ মানায় না। এটাও ঠিক হলো না। সাব্বির সাহেবকে তো ভালোই মানিয়েছে। নিশাত বেশ আগ্রহ নিয়ে ছবির বইটির জন্য অপেক্ষা করতে লাগলো, যেন এই আগ্রহ থাকাটা ঠিক নয়, এটা অন্যায়। এত চমৎকার একটা একটা ফটোগ্রাফের বই নিয়ে সাব্বির ফিরবে নিশাত আশা করেনি। সে দুবার বলল, এই বইয়ের সব ছবি আপনার তোলা? হ্যাঁ, ব্যাক কভারে ফটোগ্রাফারের ছবি আছে, দেখুন না। আপনি তো বিখ্যাত ব্যক্তি, ওই দেশে অনেকেই আমাকে চেনে। নিশাত পাতা উল্টাতে লাগলো। অপূর্ব সব ছবি, মন খারাপ করিয়ে দেওয়ার মতো ছবি। 53 পৃষ্ঠায় আছে ওই ছবিটি, দেখুন। ওই ছবিটি দিয়ে আমি ফটোগ্রাফির জগতে প্রথম এন্ট্রি পাই। নিশাত 53 পৃষ্ঠা খুলে অনেকক্ষণ কোনো কথা বলতে পারলো না। ছবিটা ভালো লেগেছে? হ্যাঁ, কিন্তু মেয়েটার গায়ে কোনো কাপড় ছিল না। এই কথাটা তো আপনি আগে বলেননি। ও কি এইভাবেই বলে বসেছিল? হ্যাঁ, এবং আপনি ছবি তুলতে চাইলেন, সে রাজি হয়ে গেল? কোনো আপত্তি করলো না? না, কোনো আপত্তি করেনি। ওই মেয়েটির নাম কি? নাম জানি না। ছবির জন্য মেয়েটির নাম জানার কোনো প্রয়োজন নেই। আমার মেয়েটির নাম জানতে ইচ্ছে হচ্ছে। সাব্বির হেসে উঠল। রোদ উঠে গেছে, কুয়াশা মিলিয়ে যাচ্ছে, কেমন চমৎকার লাগছে চারদিক। নিশাত নরম গলায় বলল, এই বইটি আমার কাছে থাকুক। থাকুক। নিশাত উঠে দাঁড়ালো, নিচু স্বরে বলল, যাই। সাব্বির বলল, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। দয়া করে রাগ করবেন না বা মন খারাপ করবেন না। এমন কি কথা যে আমি রাগ করব? সাব্বির অত্যন্ত স্পষ্টভাবে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। আমার যদি আরো কিছু তোর আপনাকে আমার ভালো লেগেছে, শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। আমার আরো কিছু বলা উচিত, কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ভালো লাগার ব্যাপারটা আমি মাকে বলতে পারি। নিশাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো, কিন্তু কিছু বলল না। ঘাটের ধাপ ভেঙে উপরে উঠে গেল। আপা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। কেন? দিলু হাত নেড়ে নেড়ে বলল, আমরা সবাই মিলে শিকারে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? শিকারে, বালি হাঁস মারবো। এসো তাড়াতাড়ি, নাস্তা খেয়ে নাও। রোদ বেশি কড়া হলে হাঁস পাবো না। বাবু কোথায় রে? জানি না কোথায়। তোমার জ্বর নেই তো? না। তোমাকে এত সুন্দর লাগছে কেন আপা? সুন্দর, সেই জন্য সুন্দর লাগছে। নিশাত হাসলো। আজকের দিনটি চমৎকার ভাবে শুরু হয়েছে। কুয়াশা নেই, ঝকঝকে রোদ উঠেছে, আকাশ চৈত্রের আকাশের মতো ঘন নীল। আহ, চমৎকার একটি দিন। শিকারে যাওয়ার প্রোগ্রাম হঠাৎ করেই হয়েছে। নীলগঞ্জ থানার ওসি সাহেব সকালবেলা একটা দোলনা বন্দুক আর এক গাদা ছল্লা গুলি নিয়ে উপস্থিত। স্যার, শিকারে যাবে নাকি? বড় রাঙের চড়া বালি হাঁস পড়েছে, কায়দা মতো একটা গুলি করতে পারলে 20-25টা পাখি মরবে। বলেন কি? স্যার, একটা স্পিড বোটের ব্যবস্থা করেছি। ওসমান সাহেব বহুদিন পর উৎসাহিত বোধ করলেন। শিকার করা হয়নি অনেকদিন। শেষ শিকারে গিয়েছিলেন প্রায় 5-6 বছর আগে। ওসি সাহেব, তাহলে তো তাড়াতাড়ি রওনা হতে হয়। জি স্যার, চাটা খেয়েই রওনা দিব। কি বলেন ওসি সাহেব? ঠিক আছে স্যার। ওসমান সাহেব ব্যস্ত হয়ে ওঠেন। দীর্ঘদিন পর যৌবনের উত্তেজনা অনুভব করেন তিনি। থানার ওসির মতো একজন অধীনস্থ অফিসারকেও হঠাৎ করে বন্ধুস্থানীয় মনে হলো। ওসি সাহেব, জি স্যার। দিনটাও আজ শিকারের জন্য খুব ভালো। কুয়াশা নেই, কিছু নেই। না স্যার, কুয়াশা থাকলেই ভালো হতো। পরিষ্কার দিন শিকারের জন্য না, একটু তাড়াতাড়ি করা দরকার স্যার। প্রথমেই ঠিক হয়েছিল সবাই যাবে, পাখি শিকার হোক না হোক নৌকা ভ্রমণ হবে, কিন্তু সাব্বির যেতে রাজি হলো না। তার নাকি শিকারে তেমন কোনো উৎসাহ নেই। রেহানাও থেকে গেলেন, কারণ বাবুর গা গরম হয়েছে, সকালে একবার বমি করেছে।
রেহানা ধরেই নিয়েছে নিশাত বাবুকে রেখে যাবে না, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলেন নিশাত দিলুর মতোই উৎসাহিত হয়ে সাজ করছেন। অনেকদিন